এখন দেখবেন সুপারস্টার মাই টিভি রাউন্ড টেবিল। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমাদের প্রত্যাশা সবাই অনেক অনেক ভালো আছেন। সপ্তাহ ঘুরে আবারও স্বাগত জানাচ্ছি সুপারস্টার মাই টিভি রাউন্ড টেবিল অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আমিরুল মোমিনীর মালিক। দর্শক, আজকে আমরা সমসাময়িক দু তিনটি প্রসঙ্গ নিয়ে কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিন বিশিষ্টজন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। হাতের বাপাশে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, এবং রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক AK-M পাটোয়ারি, এবং দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী। আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষায় আছি। স্যার, আপনাকে দিয়ে আজকে শুরু করতে চাচ্ছি। ক্রিকেটের উৎসবে ভাসছে বাংলাদেশ, সবার মধ্যে একটা স্বস্তি, একটা শান্তির পরিবেশ। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটও আমরা দেখলাম যে তারা হরতাল শিথিল করেছে, যদিও অবরোধ প্রত্যাহার করেনি। সব মিলিয়ে এই আনন্দের রেশ ধরে আমরা কি কোনো ইতিবাচক দিকে যাচ্ছি বা কিছু দেখতে পাচ্ছি? না, ধন্যবাদ। অবশ্যই আমাদের তো ইতিবাচকই সব কিছুকে ভাবতে হবে বা দেখতে হবে। তবে আপনি যেটা বলছেন যে ক্রিকেটকে কেন্দ্র করে একদিন হরতাল প্রত্যাহার করা, এটাই কোনো একটা শুভ কিছু ইঙ্গিত করে কিনা, লক্ষণ কিনা, আসলে আমাদের প্রত্যাশা তো ওরা আগেই ছিল। আমাদের এখন যদি বলতেই হয়, অবশ্যই এটা বলতে হবে যে রাজনৈতিক আন্দোলনের সংগ্রামের একটা খুব ধারালো অস্ত্র যেগুলো ছিল, এর মধ্যে ছিল একটা ছিল হরতাল, অবরোধ, সমাবেশ, মিছিল। তো এইগুলো আসলে অতি ব্যবহারে বলেন অথবা এগুলোর অপরিকল্পিত ব্যবহারের কারণে হোক, এগুলো কার্যকারিতা বলতে একেবারে নেই। এখন যে কোনটা অবরোধ, কোনটা হরতাল আর কোনটা যানজট, এগুলো সমার্থক হয়ে গেছে। ঢাকা শহরে অন্তত হরতাল আর যানজট সমার্থক। আমি তো ঢাকা শহরে কোনো হরতাল দেখি না। তারপরেও আসলে মানুষ আতঙ্কের মধ্যে থাকে, বিশেষ করে যখন হরতাল ঘোষণা করা হয় ওই দিনগুলোতে নারীরা, শিশুরা বা বয়োবৃদ্ধ লোকরা রাস্তায় বের হতেও মানে ইতস্তত করেন। তো সেদিক থেকে ধন্যবাদ যারা রাজনৈতিক আন্দোলন করছে। আমাদের একটা জাতীয় আনন্দের দিন, সেটা তারা হরতাল প্রত্যাহার করছে, অবরোধ যদিও শিথিল করেছে। তো সেটা আমরা 21শে ফেব্রুয়ারি দিনও আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের মহান ভাষা আন্দোলনের যে শ্রদ্ধা জানানোর জন্য সেদিনও এই হরতাল অবরোধের জিনিসগুলো প্রত্যাহার হবে। অথবা তার চেয়ে গুরুত্বপূর্ণ, জাতীয় জীবনে আমাদের 15 লক্ষ কোমলমতি ছাত্রছাত্রী যারা SSC পরীক্ষা দিচ্ছে, অন্তত তাদের পরীক্ষার দিনটা, ওই পরীক্ষার সময়টুকু হরতাল অবরোধের আওতার বাইরে রাখার জন্য বিভিন্ন রিকোয়েস্ট করা হয়েছিল। তো সেগুলোও যদি আমরা আগের থেকে অনুসরণ করে আসতাম বা মানতাম, রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখতাম, তাহলে বোধহয় আরও ভালো হতো আর কি। এইটা তারপর আমি মনে করি যে এই উৎসবকে কেন্দ্র করে যে সূচনা, যদি বলতে চান আর কি, যেটা বলছিলাম যে বরফ গলা, অন্তত টানা প্রায় 70 দিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো আরো কতদিন, 60 দিন পেরিয়ে গেছে। তো সেখানে অন্তত একদিন হরতাল প্রত্যাহার করা ইঙ্গিত করে যে হ্যাঁ, প্রত্যাহার করার সুযোগ বা ইচ্ছা আমাদের দলগুলো, রাজনৈতিক দলগুলোর সংস্কৃতির মধ্যে আছে এখনো। এটা শুভ সূচনা হিসাবে আমরা তাহলে একটু রেজওয়ান ভাইয়ের কাছ থেকে জেনে নিই। দেখেন, এটা সত্যি একটা সুন্দর ঘটনা যে ক্রিকেট বাংলাদেশে এই বিজয় অভাবনীয় এবং অসাধারণ আনন্দজনক বিজয়। এই বিজয়ের ফলে যে দল যাই ভাবুক না কেন, ইভেন বিএনপিও যদি চিন্তা করে যে বিজয় আটকে রাখবো, এটা কিন্তু সম্ভব না। সুতরাং এই বিজয়ের ফলে সারা দেশের মানুষের ভেতরে একটা উজ্জীবন ঘটবেই, এবং এই উজ্জীবন যাতে ঠিক মতো চলে তার জন্যই কিন্তু এই হরতালের কর্মসূচি 12 ঘন্টার জন্য শিথিল করা হয়। এবং বিএনপি বা 20 দলীয় জোট তারা নিজেরাও কিন্তু এই বিজয় মিছিলে অংশ নিয়েছে যে আমরা হরতাল অবরোধ আন্দোলনে আছি, অতএব আমরা কেন এই সমস্ত উৎসবে যাব, তা কিন্তু করে নাই। এটা আরেকটা বড় সিগনিফিক্যান্স হলো যে অর্থাৎ আমরা এখনো
কোনো একটি নির্দিষ্ট পয়েন্টে ঐক্যবদ্ধ হবার ক্ষমতা রাখে। অর্থাৎ জাতি হিসেবে আমাদের যে বিভক্তি, দুটো শিবিরে ভাগ হয়ে গেছে বলে আমরা বারবার যেসব কথা বলি, সেই জায়গাটার কিন্তু এটা একটা সিগন্যাল যে কোনো কোনো পয়েন্ট আছে যেখানে গোটা জাতি আনন্দে হোক, উৎসবে হোক, বেদনায় হোক, যাই হোক, গোটা জাতি একত্রিত হবার ক্ষমতা রাখে। যদি ক্রিকেট নিয়ে আমরা একটি ঐক্যমত্য পৌঁছাবার ক্ষমতা দেখাতে পেরে থাকলাম, তাহলে কেন জাতীয় অন্যান্য ইস্যুতে আমরা সে ধরনের একটি ঐক্যমত্য দেখাতে পারবো না? এবং রেজন ভাই, বিএনপি নেতৃত্বাধীন যে জোট, তারা কিন্তু বিজয় মিছিল করেছে, দুই একটি ঘটনা ছাড়া সেখানে কিন্তু গ্রেফতারের ঘটনা আমরা দেখি না। দুই এক জায়গায় বাধা প্রদান করেছে, সেগুলো সেসব বৃহত্তর ইয়ের ক্ষেত্রে সেগুলো অতি সাধারণ ঘটনা বলবো আমি। কারণ আমি ধরেন খবরের কাগজে চাকরি করার সুবাদে যখন আমি মফস্বল থেকে ছবিগুলো দেখছিলাম, কালকে আমি কোনো ইয়ে দেখছিলাম না, মানে আমি তো খুঁজি অপোজিশনের কাগজ, আমি সবসময় খুঁজি যে কোথায় মিছিল, পিকেটিং কি হচ্ছে না হচ্ছে, এগুলো দেখলাম। কালকে আর আমার কোনো এই ধরনের নাই। যা কিছু মফস্বল থেকে যে আমি ডজনস অফ ছবি পেলাম, তার সবই হলো সবাই পতাকা নিয়ে আনন্দ মিছিল করছে, রং চড়াচ্ছে বিএনপির বা 20 দলীয় জোটের লোকেরা। অর্থাৎ ঐক্যবদ্ধ হওয়ার বা ঐক্য প্রকাশ করার, অর্থাৎ একমত হবার কোনো কোনো প্ল্যাটফর্ম আছে, এবং সেই প্ল্যাটফর্মগুলো আমার মনে হয়, যেটা ডক্টর ইউনূস সাহেবও বলেছেন যে হ্যাঁ, এই খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন এই বলে যে তোমাদের বিজয় আমাদের জাতিকে আবার একটা ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ দিয়েছে। সুতরাং আমরা যদি খেলাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হতে পেরে থাকি এবং যদি আমাদের একটা ঐক্যমতে পৌঁছাতে পেরে থাকি যে আমাদের এই দিন উৎসবের দিন, তাহলে আমি মনে করি যে অন্যান্য ক্ষেত্রেও আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। একটা ফোন আছে, দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম বলছিলাম বেঙ্গলা থেকে। জি বলুন। আচ্ছা, আজকে প্রধানমন্ত্রী সংসদে যে কথাটি বললো, বিরোধী দলের নেত্রীকে যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে, এটা যদি হয় তাহলে বর্তমান যে দেশের যে পরিস্থিতি, আর এই পরিস্থিতি যদি এই ঘটনাটি ঘটে, তাহলে দেশের অবস্থা কোথায় দেবে? প্রায় আজকে 60-এর উপরে অতিক্রম করছে এই দেশের এই অবস্থা। দুই নেত্রী দুজনের জায়গায় অবস্থান করছে, আর আমাদের মতো নিরীহ মানুষরা অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছি। প্রশ্নটা কি? আমাদের কথা বলছে, কিন্তু আমাদের অবস্থানটা কোথায়, কখন শেষ হবে, এই বিষয়ে আপনাদের এই টকশোর মাধ্যমে আমরা কখনো আদৌ কি কোনো সমাধান পাবো বলে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পাটোয়ারি ভাই, আপনার কাছে এই প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, এই প্রশ্নের আগে আমি বলি, একটা প্রবাদ আছে যে সুসংবাদ মিথ্যা হলেও ভালো। তো সেই জন্য আমরা যদি দেখতাম যে এই জাতি আমরা একত্রিত হয়ে গেছি বা হওয়ার এরকম আছে, তাহলে আমরা খুশি হইতাম। কিন্তু আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো বিএনপিকে কোনো স্পেস দেওয়া হচ্ছে না। বিএনপি উৎসবের উসিলায় একটা শোডাউন করার চাচ্ছিল। তারা তো নির্বিঘ্নেই করতে পারলো। এখানে খেলার প্রতি কোনো প্রেমের কারণে করছে আমি তা মনে করি না। কারণ বিএনপিকে কোনো স্পেস দেওয়া হচ্ছে না, মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না। সেই সুযোগটুকু তার কৌশল হিসেবে সে এই উৎসবটা ডিক্লেয়ার করছে। ডিক্লেয়ার করার সাথে সাথে সেটা আবার আওয়ামী লীগও আবার তাই আবার পাল্টা উৎসবের আয়োজন করছে। এতে কি প্রতীয়মান হয় যে এদের ক্রিকেট প্রেম নয়, এদের কে কাকে ঘায়েল করবে সেটাই তাদের মুখ্য উদ্দেশ্য। সেই জন্য এই ইয়েটা করা হয়েছে। যদি জাতি খুশি হইতো যদি তাদের এই একত্রিত হওয়ার পিছনে যে কোনো রাজনীতি না থাকতো। কিন্তু সবাই বিজয় মিছিল করেছে, এখানে আসলে রাজনৈতিকভাবে যদি আমরা না দেখি, সেটাই কি উত্তম না? না, কিন্তু রাজনীতি না দেখতে পারলে আমরা কিন্তু জনগণের প্রত্যাশা তাই, কিন্তু বাস্তবতা হলো তাই যে এরা কে কাকে ন্যাং মারবে, কে কাকে ঘায়েল করবে, সেটাই তাদের মুখ্য উদ্দেশ্য। এখানে খেলা বিষয়টা, খেলাতে উইন করলো কি হেরে গেল এটা তাদের লক্ষ্য না। যদি তাই হইতো, তারা জনগণের জন্য আন্দোলন করে, তাহলে জনগণের এত কষ্ট দিয়ে এই ভোগান্তি কেন হচ্ছে? তাহলে দর্শকের একটা প্রশ্ন ছিল। দর্শকের প্রশ্নটা কি ছিল যে এটার সমাধান কোথায়? এই সমাধান দুই নেত্রীর কাছে নিহিত। দুই নেত্রী চাইলে, হ্যাঁ, বিশেষ করে প্রধানমন্ত্রী চাইলে এটা কালকে সমাধান হইতে পারে। আচ্ছা, আসলে কি সমাধান হতে পারে স্যারের কাছে? না, আমি প্রথমে বলি, ক্রিকেটের বিজয় এইবারে তো প্রথম না। এর আগেও আইসিসি ট্রফিতে যখন জিতলো, তারপরে আরো বিভিন্ন সময় যখন জিতছে, এই বিজয় উৎসব আওয়ামী লীগ বিএনপির উপর নির্ভর করে না। আওয়ামী লীগ বিএনপি না চাইলেও আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ওই তাৎক্ষণিকভাবে যে বিজয় মিছিল বের হয় বা যে কোনো মিছিল খেলা জিতলে, এটা রাজনৈতিকভাবে একেবারেই এটা থামানো যাবে না।
তো সেটা বরং ভালো হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী তো দুপুরবেলায় আগামীকাল বিজয় মিছিল হবে সেটা ঘোষণা করছেন, পরে বিএনপি থেকে রাত্রেবেলায় ওইটাকে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু আমি বলছি যে এই দুই দল ঘোষণা না করলেও আপনি মানুষ বেরিয়ে যেত এবং ওটা দিয়ে রাজনীতি কেউ করুক, এটা তো সে হয়তো রাজনৈতিক বেনিফিট তো নিতেই চাইবে, কিন্তু মিছিলটা স্বতঃস্ফূর্তভাবে হতো এবং সারা দেশেই হতো। সেটা আমার মনে হয় না কেউ ঠেকাতে পারতো। আর যেটা বলছি যে ভালোই বলছেন, আমাদের জনগণের বিষয়টা অবশ্যই প্রাধান্য পেতে পারে, কিন্তু জিনিসটা একদম যত সহজে আমরা বলছি যে দুই নেত্রী চাইলেই বা বিশেষ করে প্রধানমন্ত্রী চাইলেই কালকে সমস্যাটা সমাধান হয়ে যাবে, জিনিসটা এত সরলীকরণ আমি মনে করি না। কারণ এর মধ্যে অনেক উপাদান ইতিমধ্যে ঢুকে গেছে। এটা যদি কেবলমাত্র মানে বিএনপি আওয়ামী লীগের সমস্যা হতো তাইলে হয়তো একটা বক্তব্য এরকম আসতো, কিন্তু এর মধ্যে আরো অনেক বিষয় ইনভলভ আছে, জিনিসটা চাইলেই একেবারে রাতারাতি এক দুই দিনের মধ্যে সমাধান হবে। আমি রেজান ভাইয়ের কাছে শুনে আমরা বিরতি যাব না। যেটা ডক্টর মিজানুর রহমান বললেন যে ঠিক সমাধান হবে না, যেমন পাটোয়ারি সাহেব যেটা বলেছেন, আমি কিন্তু সেই জায়গাটায় একমত যে যদি প্রধানমন্ত্রী খুব আন্তরিকভাবে চান তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান হতে ইটস ম্যাটার অফ মিনিটস অর আওয়ার্স। বিকজ সমস্যাটা কোথায় আটকে আছে, যে কিন্তু উভয় পক্ষ তো চাইতে হবে, অন্য পক্ষ তো চেয়েই আছে, অন্য পক্ষ তো আর কোনো কিছু বলার নাই। তাদের কি বক্তব্য যে 14 সালের 5 জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটা জনপ্রতিনিধিত্বমূলক যথার্থ হয়নি, আপনারা এমন আর একটি নির্বাচন দিন যা জনগণের অংশগ্রহণমূলক এবং জনপ্রতিনিধিত্বমূলক হবে। যদি প্রধানমন্ত্রী যদি নির্বাচনকে ভয় না পান, যদি তিনি মনে করেন যে তিনি জনগণের প্রতিনিধিত্ব করতে আগ্রহী, তাহলে সেরকম একটি নির্বাচনের ঘোষণা দিলে যে ওকে আমি সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন দিতে যাচ্ছি এবং তা এই প্রক্রিয়ায় হতে পারে কিংবা কি প্রক্রিয়ায় হতে পারে, তা ইলেকশন কমিশনের কি হবে, এর কি হবে করে আসুন সেই বিষয়টা নিয়ে আলোচনায় বসি, তাহলে তো এই আন্দোলন সঙ্গে সঙ্গে থেমে যায়। রেজন ভাই আপনার কাছে শুনবো, বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, সুপারস্টার মাই টিভি রাউন্ড টেবিল থেকে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সঙ্গে যুক্তই থাকবেন, বিযুক্ত হবেন না। আপনারা দেখছেন সুপারস্টার মাই টিভি রাউন্ড টেবিল। প্রিয় দর্শক, সুপারস্টার মাই টিভি রাউন্ড টেবিলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি। একটা প্রশ্ন আছে, আমরা নিয়ে যুক্ত হব। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জাহিদ আহমেদ বাবু বলছি। আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে দীর্ঘ 1 যুগ পর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হতে যাচ্ছে, তো এই নির্বাচনতে যদি অনেকেই মানে অনেক বড় দল অংশগ্রহণ যদি না করে, তাহলে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন মানে এই গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে আর কি? আচ্ছা, নির্বাচনের গ্রহণযোগ্য কতটুকু থাকবে, আর চলমান রাজনৈতিক সহিংসতা এটা নিরসনে কতটুকু সহায়ক হবে যে এই নির্বাচনটি, এই বিষয়টি প্রশ্ন রইল আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পাটোয়ারি ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বলে এই দুটো প্রশ্ন দর্শক করলেন, একটা হলো যে চলমান সহিংসতা কিভাবে সমাপ্তি হতে পারে, আরেকটা বিষয় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, এখানে বড় কোনো দল যদি অংশ না নেয়, মানে বড় 2-1টি দল যদি অংশ না নেয়, তাহলে সেটি কি গ্রহণযোগ্য হবে, এবং এই নির্বাচনের মাধ্যমে কি সহিংসতা বা আন্দোলন এর একটি সমাধান পাবে জাতি? যে দেখুন, আপনি এই যে সিটি কর্পোরেশনের ইলেকশনটা কেন হলো না, কারণ সরকার বলছে অনির্বাচিত কথা বইলা যে তত্ত্বাবধায়কে বাতিল করলেন, সেই অনির্বাচিত সরকার এখানে প্রশাসক নিয়োগ করছেন। এটা কন্ট্রাডিকশনটা দেখেন আপনি। তার কারণটা কি? কারণ হলো সরকার যখন মনে করবে তারা জিতবে তখন ইলেকশন দেবে, আর বিএনপি যেহেতু ইলেকশন বর্জন করছে, এখন যদি ইলেকশন করে, তারা এই ইলেকশন উসিলা যদি কোনো শোডাউন করে কিনা, মিছিল মিটিং করে তাদের আবার জনগণকে উদ্বুদ্ধ করে কিনা, সেই জন্য যদি এটা মনে করে সরকার, তাহলে ইলেকশনে দিবে না। কিন্তু বিএনপি তো এর আগে 4 সিটি কর্পোরেশনে অংশ নিয়েছে। নিশ্চয়, কিন্তু এখন যখন যদি দেখে যে বিএনপি ইলেকশনে অংশগ্রহণ করছে, তাহলে সরকার ইলেকশন দিবে না। কারণ সরকার, আপনি কিভাবে বলছেন? এটা বলছি, আপনি দেখেন যখন আপনি এই যে দেখেন সমস্যাটা যেটা হলো, সমস্যা যেটা আমি বলছিলাম আপনাকে, প্রধানমন্ত্রী চাইলে কালকে এটার সমাধান হয়ে যায়। সেটা কিভাবে? আপনি মনে করেন যে প্রধানমন্ত্রী চাইলেই হবে? প্রধানমন্ত্রী চাইলে বিরোধী দলের লাগবেও না, প্রধানমন্ত্রী চাইলেই সেটা হবে। সেটা কেন, কিভাবে? দর্শক শ্রোতা আপনারা হয়তো জানা আছে যে এই সমস্যাটা উদ্ভব হলো কিভাবে। এটা হলো তত্ত্বাবধায়ককে বাতিল করা নিয়ে, এবং সরকার যখন ক্ষমতায় আসলেন, তত্ত্বাবধায়কের এই তত্ত্বাবধায়ক সিস্টেমের মাধ্যমে সরকার ক্ষমতায় আসছেন। আসার পরের 1 বছরের মধ্যে তত্ত্বাবধায়কের জন্য সরকার এই আওয়ামী লীগে অনেক আন্দোলন করছে, অনেক দিন হরতাল করছে, সেটা আমরা জানি। তারপরে যখন আসলেন ওনারা, যখন এই পদ্ধতিতে সরকার গঠন করলেন, তখন 1 বছরের মাথায় কেউ দাবিও করে নাই, বাতিল করলেন। তো বাতিল করে এখন সমস্যাটা সৃষ্টি হয়েছে ওই কারণে।
তো এখন যদি প্রধানমন্ত্রী বলেন যে আবার এটা রেস্টোর করেন, আবার সেই ইয়েটা আবার প্রতিস্থাপন করেন, সংসদে তারা মেজরিটি আছে, তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। ইলেকশন উনি 5 বছর থাকলেও আমার মনে হয় না তত সমস্যা হবে। কিন্তু তার মানে কি নির্বাচন হবে না? কোনো নির্বাচন তারা করবে না? কোথায় সরকার সিটি কর্পোরেশন নির্বাচন করতে হবে না? সিটি কর্পোরেশনের সরকার যদি মনে করে যে তারা উইন করবে, তখনই তারা ইলেকশন দিবে। যদি দেখে যে এই ইলেকশনের রুচিরা যদি বিএনপি মাঠে নেমে যায়, তারা তাদের লোকজনকে সংঘবদ্ধ করে, যে যার জন্য তারা কোনো স্পেস দেওয়া হচ্ছে না, ঢাকাতে কোনো মিটিং করতে দেওয়া হচ্ছে না, যদি সরকার মনে করে যে এরা এই ইলেকশনের রুচিলে তারা এখানে শোডাউন করবে না, আপনি যে কথাটি বলছেন যে সরকার যদি বুঝতে পারে যে বিএনপিতে অংশ নেবে তাহলে তারা নির্বাচন দেবে না, আমার প্রশ্ন যে এই তথ্যটি এটা আপনি মানে কোন পর্যবেক্ষণে বলছেন? আমি বলছি যে আপনি দেখুন যে উদ্দেশ্যে সিটি কর্পোরেশন ভাগ করলো, সিটি কর্পোরেশন কেন ইলেকশন দিলেন না? আপনি বলেন যে গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের জন্য ওনাদের যত অত মায়া কান্না, তাহলে গণতন্ত্র ছাড়া সিলেক্টেড লোকজনকে প্রশাসক কেন আছে? আপনি এটার উত্তরটা কি দিবেন আপনি? কারণ এই ইলেকশন না হওয়ার কারণটি, সকল উপজেলা ইলেকশন হলো, সকল সিটি কর্পোরেশন ইলেকশন হলো, ঢাকাতে কেন হলেন না? আমরা স্যারের কাছে একটু আমি জানি না পাটোয়ারি সাহেবের কাছে কি খবর আছে ইলেকশন। আমার ধারণা ইলেকশন তো ইতিমধ্যে ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যে অবশ্যই শিডিউল ঘোষণা করে মাননীয় প্রধানমন্ত্রী ইলেকশন অবিলম্বে করার জন্য এইটাই বলে এসেছেন, এবং অলরেডি যে সকল সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করবে। এখন নির্বাচনী আবহ ইলেকশন না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সমস্যা যেটা হচ্ছে, যেটা প্রশ্নকর্তার প্রশ্ন হচ্ছে, বড় দল যদি ইলেকশন না করে, আসলে কোনো দল ইলেকশন না করলেও ইলেকশন হবে, কারণ এখানে দলীয় ভিত্তিতে ইলেকশন হওয়ার কোনো সুযোগ নেই। সিটি কর্পোরেশন নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না, এটা যে কোনো লোক প্রার্থী হবে, শত শত লোক কমিশনার প্রার্থী হবে, এবং এটা নির্বাচনটাই দলীয় ভিত্তিতে না। অতএব এটা কোনো দল নির্বাচন করলো কি করলো না, এর জন্য নির্বাচন অঘোষিতভাবে কিন্তু দল অংশগ্রহণ করুক, সেটা করবে। অঘোষিত প্রার্থী না দিলে তার অন্য কাউকে ভোট দিবে, এরকম তো আমরা দেখি। অথবা একজনের নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থী দিয়ে সেই প্রার্থী প্রত্যাহার করে অন্যজনের পক্ষে কি চলে গেছে না, এগুলো করবে। তবে ইলেকশন না হওয়ার এখন আর কোনো কারণ নেই। ইলেকশনের যে জটিলতাগুলো ছিল সেগুলো আমি মনে করি এর মধ্যে যদি অন্য কোনো খবর কেউ দেয় তো সেটা হয়তো নিজ দায়িত্বে দিতে পারেন। তো আমার ধারণা নির্বাচন হবে, এবং এটা যদি কোনো দল নাও করে, কারণ এটা স্থানীয় সরকার নির্বাচন, আইনতেই কোনো দলীয় ওইভাবে মনোনয়ন দিয়ে ইলেকশন করার কথা না, সেখানে ইলেকশন হবে। আর আরেকটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের কথা নিয়ে তো আলোচনা 2013 সাল পুরাটাই আমরা করলাম। এই তত্ত্বাবধায়ক সরকার এখন সমস্যা কিনা, কারণ তত্ত্বাবধায়ক সরকারকে যখন বিলুপ্ত করে মওদুদ সাহেব ওই বিচারপতির বয়স বাড়ানোর মধ্য দিয়ে, পরবর্তী পর্যায়ে যখন ইয়াজউদ্দিন সাহেবকেই যখন তদানীন্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার পদান্ত করে ফেলেন, তত্ত্বাবধায়ক সরকারটা ওখানেই শেষ হয়ে গেছে। পরবর্তী হলো ওগুলো কাপন দাপন করা আর কি। মূল কাজটা কিন্তু মওদুদ সাহেব আর বেগম জিয়া এটা করে গেছেন, তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির বিষয়টা। আপনার কাছে যেটা বলতেছিলাম, আপনি আসবো আমি এই যে ব্যাপারে, ওনার ব্যাপারে কেন ইলেকশনটা হলেন না, আপনি দেখেন সাদেক হোসেন খোকা হলো বিএনপির লোক, উনি কিন্তু একটা মেয়াদকালীন তার মেয়াদ অতিক্রম করার পরে এই সরকারের আমলে উনি তার করছেন। কেন? কারণটা কি? কারণটা হলো ওই সময় ইলেকশন দিলে আওয়ামী লীগ উইন করবে না, সেই জন্য আগেরটাকে রেখে দিয়া তাদের কাজগুলো। কিন্তু আওয়ামী লীগ তো অন্য গাজীপুরে নির্বাচন, গাজীপুরে অন্য বিষয়, গাজীপুর ঢাকার ব্যাপারে যখন আপনি দেখেন সারা দেশে আন্দোলন হচ্ছে, ঢাকা হচ্ছে না, সেই জন্য তো বিরোধী দলের কোনো সাকসেস নাই। আচ্ছা, ঢাকাটা একটা তো ঢাকায় হলো আসল। রেজন ভাই, বিএনপি যদি অংশ নেয় তাহলে কি নির্বাচন হবে না? পাটোয়ারি ভাই যেটা বললেন, বিএনপি অংশ নেওয়ার মতো কোনো পরিস্থিতি এই মুহূর্তে দেশের ভেতরে নাই। আপনি যে কথা উল্লেখ করার চেষ্টা করছেন যে সেটা হলো গাজীপুর ইলেকশন হয়েছে, অন্যান্য আরো সিটি কর্পোরেশন ইলেকশন, সেগুলো তো বিএনপি বিজয়ী হয়েছে, উপজেলা ইলেকশন হয়েছে। হ্যাঁ, তখনকার যে রাজনৈতিক পরিস্থিতি দেশের ভেতরকার আর বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তার মধ্যে আসমান আর জমিন ফারাক। কারণ সেই সময় কিন্তু বর্তমান অবস্থার মতো অবস্থা ছিল না, মোটামুটি সহনশীল। 5 জানুয়ারির নির্বাচনে বর্জন করে সেটার পরেও দেশে বিরোধী দলের পক্ষে চলাচল করা, কথা বলা, ইলেকশনে দাঁড়ানো, ভোট চাইতে যাওয়া, এটা সম্ভব ছিল। কিন্তু এখন কিন্তু সেই অবস্থাটা নাই দেশের ভেতরে, সিটিতে তো নাই, কোনো প্রশ্ন ওঠে। কেন নাই? আপনি যদি মনে করেন যে হ্যাঁ, এটা যেটা ডক্টর মিজান বলছেন যে এটা দলীয় ভিত্তিতে হয় না স্থানীয় সরকার নির্বাচন, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল নেতা বলেছেন এটা দলীয় ভিত্তিতেই ভবিষ্যতে হওয়া উচিত। কেন বলেছেন? যে দলীয় লোকরাই আসলে নির্বাচন করে। সেক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশনে একজন লোক, আপনার ওয়ার্ড কমিশনার দাঁড়ানোর মতো একজন লোক বাইরে নেই। হয় তারা জেলে আছেন, নইলে হুলিয়া নিয়ে পলাতক আছেন, আর নইলে তারা লাপাত্তা হয়ে গেছেন, গুম হয়ে গেছেন। সুতরাং এই পরিস্থিতিতে কে দাঁড়াবে এই ইলেকশনে? সুতরাং ইলেকশন কমিশন আবার এক অদ্ভুত জিনিস, এটা বোঝার খুব মুশকিল। উনি বলছেন কোন দল না এলেও
নির্বাচন সেটা ওই অর্থে বলছেন না, হ্যাঁ, দলীয় ভিত্তিতে যেহেতু ইলেকশনটা হচ্ছে না, কিন্তু কোন দল না এলে কি নির্বাচন কোনোদিন হয়? যখন দেখা যাচ্ছে যে নির্দলীয় ভাবে এর আগে হানিফ সাহেব ইলেক্টেড হয়েছেন, তাকে কিন্তু নমিনেশনটা ডিক্লেয়ার করেছে আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা শেখ হাসিনা যে উনি আমার ক্যান্ডিডেট। হোয়াই ইট ওয়াজ নেসেসারি? নেসেসারি এই কারণে যে দলীয় ভিত্তিতে না হলেও দল একটা বড় ফ্যাক্টর, সেই দল হিসাবে বিরোধী দল যাতে ইলেকশনে না দাঁড়াতে পারে তার সর্বাত্মক আয়োজন। এটা আমি বলি অবশ্যই রাজন ভাইয়ের অভিজ্ঞতার আলোকে যেটা বলছে ঠিক আছে, আসলে তখনকার অবস্থার এখনকার অবস্থা একরকম না। যখন সিটি কর্পোরেশন নির্বাচন হয় অন্যান্য গাজীপুর সহ, তখন একটা রাজনীতি ছিল, কিন্তু এখন রাজনীতি একেবারে যেটাকে আমরা বলি সনাতন রাজনীতি এবং রাজনৈতিক কর্মকাণ্ড যেগুলো, এগুলো কোনোটাই এখন আর নাই। এখন যেটা আছে একেবারে বিশুদ্ধ সন্ত্রাস। কারণ রাজনীতিতে সহিংসতা হয়, দুই দলের মধ্যে হানাহানি মারামারি এগুলো আমরা দেখেছি, প্রতিপক্ষকে আক্রমণ করে, এবং ওই আক্রমণ করতে গিয়ে দুই একজন হয়তো পথচারী আহত নিহত ঘটনাটা এই উপমহাদেশে বাংলাদেশে আসছে। এগুলো হচ্ছে রাজনৈতিক সহিংসতা। রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে আমাদের তৃতীয় বিশ্বের অনেক দেশে এবং উন্নত দেশেও এই ধরনের পাল্টাপাল্টি মারামারি এগুলো আছে। কিন্তু এখন যেটা হচ্ছে এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কারণ এটা দায় দায়িত্ব বিএনপি স্বীকার করতেছে না। বিশুদ্ধ সন্ত্রাস, যাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, পথচারী অথবা বালু ট্রাকের হেল্পার অথবা ঘুমন্ত বাস যাত্রী, তাকে টার্গেট করে। সে এমন না যে 14 গ্রামে আওয়ামী লীগ বিএনপি বা জামাতের মধ্যে মারামারি হচ্ছিল, এমন সময় একটা বোমা মারাতে বা পেট্রোল বোমা মারাতে ওই আওয়ামী লীগের মিছিলে মারতে গিয়ে বাসের মধ্যে পড়ে গেছে। ঘটনাটা এরকম ঘটেনি, একদম টার্গেট করা হয়েছে নিরীহ ঘুমন্ত যাত্রীদেরকে। এটা বিশুদ্ধ সন্ত্রাস। এটা তখনকার আর এখনকার মধ্যে পার্থক্য এটাই। এখন কোনো রাজনীতি নেই, রাজনীতি অনেকটা এই টক শোতে আর বার্ন ইউনিটে, স্যার আমি আগেও বলছি এটা কোথাও রাজনীতি নেই। যেটা আছে এটা হচ্ছে বিশুদ্ধ সন্ত্রাস, এবং এই সন্ত্রাসের দায়িত্ব কিন্তু কেউ স্বীকারও করছে না। আমি মনে করি এই সন্ত্রাস আগে বন্ধ করতে হবে, কারণ আমাদের রাজনীতি অনেক সময় আলোচনার মাধ্যমে বা বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে অনেক বিষয় আমাদের মীমাংসিত হয়ে গেছে, কিন্তু আমাদের সংস্কৃতিতে কিন্তু রাজনীতির যে উপাদানগুলো আছে, যেমন মশাল মিছিল, হরতাল, অবরোধ, এগুলো থেকে যায়, এক সেকেন্ড থেকে যায়। কিন্তু এই পেট্রোল বোমার যে আমদানি, এইটা যদি আমাদের মীমাংসা হওয়ার পরেও থেকে যায়, তাহলে কিন্তু এই জাতির রাজনৈতিক ভবিষ্যৎ আমি মনে করি কোনোভাবেই মানে এগিয়ে যাওয়ার মতন কোনো ভবিষ্যৎ আমি দেখি না। আগে এই সন্ত্রাস আগে দমন করতে হবে, তারপরে রাজনীতিতে আসতে হবে। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি মোস্তফা জামান, আমার নাম, ঝালকাঠি জেলা, রাজাপুর উপজেলায় আমার বাড়ি। আচ্ছা বলুন, প্রশ্ন বলুন। আমি ডক্টর মিজান স্যারের কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে এই বর্তমানে হরতাল অবরোধ তো জনগণ মানছেন না। আচ্ছা প্রশ্নটা কি? হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নটা হলো এই নির্বাচন কমিশন যদি তার নির্বাচন দিতে হয়, আর যদি কোনো দুষ্কৃতিকারী যদি মামলায় আবদ্ধ থাকে, সে তো পালাবেই, তাতে কি নির্বাচন বেঁচে থাকবে? আচ্ছা ছোট্ট করে উত্তর দিই। আমি আমাদের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আছে, সিটি কর্পোরেশন আইন আছে, সেই আইন অনুযায়ী নির্বাচন হবে, এবং আইনে যে বিধান আছে সেই বিধান অনুযায়ী কে আসামি, কে পলাতক, কে সেই বিষয়গুলো একদম বিধিবদ্ধ করে বলা আছে। এটা আমার আইন অনুযায়ী চলবে। সেটা পাটিল ভাই ছোট করে বলতে হবে। রেজন ভাই কাছে যাব। যেটা বললাম যে আমি ইলেকশনটা কেন হবে না, সেটা হলো যে এখন পলিটিক্যাল মুভমেন্ট নাই। যদি সরকার মনে করে যে এই ইলেকশন উসিলায় পার্টি, পলিটিক্যাল পার্টিগুলি মুভমেন্ট যাবে এবং অর্গানাইজ করে ফেলবে, তখনই তারা ইলেকশনটা দিবে না। এই জন্য আমি কথাটা বলছি, কারণ নর্মালি দেখেন কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে দেওয়া হচ্ছে না। তো এখন বিএনপি যেমন খেলার ব্যাপারে আন্দোলনের নামে একটা শোডাউন করতে চাইছিলেন, যার জন্য এই যেটার কথা আমি কিছুক্ষণ আগে বললাম। তো এখন ইলেকশনের উসিলা ইলেকশন না করলেও তারা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বাড়িয়ে দেবে। সরকার যখন বুঝবে যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এই উসিলা বেড়ে যাবে ইলেকশনের উসিলায়, তখন সরকার ইলেকশন বুঝতে পেরেছে। রেজন ভাই, এটা কি একটা সুবাতাস না নির্বাচনী সংস্কৃতি? আমরা দেখেছি যে জজকোর্টে নির্বাচন হয়েছে, মানে ঢাকা বারের, সুপ্রিম কোর্ট বারের নির্বাচন হচ্ছে, আবার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হবে। এটা কি সুবাতাস? ঢাকা বারের নির্বাচন, সাংবাদিক ইউনিয়নের নির্বাচন বা রিপোর্টারদের নির্বাচন বা শিক্ষক সমিতির নির্বাচন, এর সঙ্গে কিন্তু ন্যাশনাল বা স্থানীয় সরকারের কোনো নির্বাচনের কোনো রকম তুলনা করা তারপরেও তো হচ্ছে না। সেটার সঙ্গে কিন্তু এটার কোনো তুলনা হবে না, বিকজ একটা পেশাজীবী সংগঠনের যারা আছে তারা তো আর এই আপনার রাজনৈতিক সহিংসতায় তাদের নামে হুলিয়া অমুক তমুক এগুলো তো হয় নাই। আবার এটাও ঠিক, বরিশালে নির্বাচন হচ্ছে কাল, আইনজীবী সমিতির আজ রাত্রে তাদের শীর্ষস্থানীয় 4 জন আইনজীবীর বিরুদ্ধে তার মামলা করা হয়েছে, সম্ভবত তারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে গেছে। কি অর্থাৎ ওখানেও যাতে ভিন্ন মত
কোনো মতে জয়ী না হতে পারে তার জন্য আপনি বল প্রয়োগ করছেন, সরকারের তরফ থেকে বল প্রয়োগ করা হচ্ছে। আমার দর্শক যেটা প্রশ্ন করলেন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নের জন্য, যে কেউ যদি ক্রিমিনাল হয় তাহলে তো সে তো পালায় বেড়াবে, সে হবে না। আরে ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি ক্রিমিনাল কি হিসাবে? উনি মিউনিসিপ্যালিটির ময়লার ট্রাকে আগুন দিয়েছেন। খালেদা জিয়া অবরুদ্ধ আছেন, উনি ক্রিমিনাল কি হিসাবে? উনি ক্রিমিনাল হইলো, উনি হুকুমের আসামি কোথায় পেট্রোল বোমা মেরে। আচ্ছা, এই যে অবস্থায়, এটা আমার প্রিয় দর্শক, আমার মনে হয় রেজান ভাই কারো বিরুদ্ধে কোনো মামলা হইলেই সে নির্বাচনের অযোগ্য হয় না। আমার বিরুদ্ধে শত শত মামলা করে আপনি আজাইরা মামলা ইলেকশনে পাস করছে এবং আমি যাব কি হবে? মিথ্যা মামলা দিয়ে মামলা দিয়ে আপনি আমাকে কারাগারে বন্দী করে রেখেছেন, আমার দলের নেতাকর্মীদের বন্দী করে রেখেছেন, সামান্য ওয়ার্ড কমিশনার দাঁড়াতে পারে তাকে বন্দী করে রেখেছেন। তারপরে এটা তো নির্বাচনের পরিস্থিতি। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, আশা করছি সুপারস্টার মাই টিভি রাউন্ড টেবিলের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন সুপারস্টার মাই টিভি রাউন্ড টেবিল। দর্শক, সুপারস্টার মাই টিভি রাউন্ড টেবিলের সঙ্গে যুক্ত থাকার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ফোন নিয়ে আলোচনায় যুক্ত হব। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি সিয়াম বলতেছি উত্তরা থেকে। বলুন। প্রশ্ন ডক্টর মিজানুর রহমান স্যারের কাছে, যে গত 12 বছর আমাদের ডিসিসি নির্বাচন, ডিসিসির পোস্ট খালি থাকার সত্ত্বেও নির্বাচন কমিশন কেন কোনো ধরনের নির্বাচন দেয়নি? ডিসিসির বিভিন্ন ধরনের নির্বাচন জটিলতা নিয়ে বিভিন্ন বক্তব্য আছে, কিন্তু এগুলো কি 12 বছর ধরে চলে আসছে? আমি এর যথাযথ উত্তরটা চাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার, আপনাকে দিয়ে শুরু করছি। আমি তো সিটি কর্পোরেশনের বা নির্বাচন কমিশনের কোনো লোক না, কেন নির্বাচন হয়নি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই মুহূর্তে নির্বাচন কমিশনও প্রস্তুত, আর সরকার থেকে আমাদের দেশে একেবারে সর্বোচ্চ পর্যায়ে যেটাকে বলি, যেখান থেকে বললে কাজ হয়, সেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অনুমতি বিলম্বে সিটি কর্পোরেশনগুলো নির্বাচন করার জন্য, এবং ইতিমধ্যে দলীয়ভাবে তাদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে যেখানে দেখা যাচ্ছে, সেটাও মনে হচ্ছে যে ইলেকশনের পক্ষে এখন কাজ শুরু হয়ে গেছে এবং ইলেকশন হবে বলে আমি বিশ্বাস করি। আর এর আগে কেন হয়নি এটা বরং নির্বাচন কমিশন অথবা আওয়ামী লীগের বা সরকারের লোকরা যদি জবাব দিতে পারে। তবে যেগুলো জটিলতার কথা বলা হয়েছিল এগুলো আমরা দেখছি যে বিভিন্ন গ্যাজেট নোটিফিকেশনের মধ্যে দিয়ে এখন আর কোনো জটিলতা নাই, এবং নতুন করে আর কোনো বাহানা করার মতো আর সুযোগ আছে বলে আমি মনে করি না। এখন নির্বাচন হতেই হবে। আমরা দেখছি যে জাতীয় পার্টিও তাদের প্রার্থী, জাতীয় পার্টি, যদিও আমি আগেই বলছি যে এইভাবে পার্টি থেকে প্রার্থী দেওয়ার বিষয়টা মানে আমি জানি না, কিন্তু সরাসরি ঘোষণা করি জাতীয় পার্টি বিধিসম্মত কিনা এটা, সেই জন্যই হয়তো বলা হচ্ছিল যেহেতু আমরা পার্টি ভিত্তিক নির্বাচনটি করি, অতএব এটা পার্টি ভিত্তিক হওয়া উচিত, সেই হতে অনেকে এটা বলেও থাকে জিনিসটা। কিন্তু আমি যেটা বলছি যে আর হয়তো আমি সময় পাবো না, আমি একবারে বলি যেটা একদম প্রথম প্রশ্ন করছিল আমাকে, যে এই সমাধানটা, এই যে আমাদের একটা স্থবিরতা অথবা এই অবরুদ্ধ অবস্থা, এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো। তো আমরা অনেক সময় আজকাল এই যে আমাদের সুশীল সমাজ বা অনেক বুদ্ধিজীবীদের বলতে শুনি যে একটা সিটিজেন চার্টার করা হোক, কারণ আমাদের সমস্যা তো কেবলমাত্র নির্বাচনের সমস্যা না, আমাদের অনেকগুলো ঐতিহাসিক সমস্যা আছে, আমাদের ৭১-এর যুদ্ধ অপরাধীদের বিচারের সমস্যা আছে, আমাদের 15ই আগস্ট জাতির জনকের শোক দিবস হবে না জন্মদিন হবে সেই সমস্যা আছে, আমাদের 21শে আগস্টে গ্রেনেড হামলা করে একটা দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে সন্ত্রাস, সেটার ব্যাপার আছে, এগুলো অনেক বিষয় চলে আসবে। কিন্তু তারপরেও আমি বলি সিটিজেন চার্টার নতুন করে করার কোনো আবশ্যকতা নেই, এই জন্য যে আমাদের কনস্টিটিউশনের মধ্যে এইগুলোর কথা লিপিবদ্ধ করা আছে। আমরা সংবিধানে একবারে সুস্পষ্টভাবে আমাদের সংবিধানের 37 অনুচ্ছেদে সভা সমাবেশ করার অধিকার দেওয়া আছে মানুষকে, এবং রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য 38 এই অনুচ্ছেদগুলোর কথা প্রায় আমরা বলি। অতএব সরকারকে এই সংবিধান অনুযায়ী সমস্ত রাজনীতি করার সুযোগগুলো দিতে হবে, আর বিরোধী দলকে 36 অনুচ্ছেদ মেনে চলতে হবে। আমাদের সংবিধানের 36 অনুচ্ছেদে একবার সুনির্দিষ্ট করে বলা আছে বাংলাদেশের কাউকে এক জায়গা থেকে এক জায়গায় চলাফেরার ক্ষেত্রে কোনো বাধা দেয়া যাবে না। এই অর্থে এই অবরোধ শব্দটাই সাংবিধানিকভাবে অবৈধ। আমি জানি না মহামান্য সুপ্রিম কোর্ট থেকে কেন একবারে এই রুল জারি করা হয়, এই না করে, আমি তো আর ডিকটেট করতে পারবো না, কিন্তু আমার কেন জানি মনে হয় মাননীয় মহামান্য হাইকোর্ট ইচ্ছা করলে এটা সংবিধানের 36 অনুচ্ছেদ অনুযায়ী অবরোধ শব্দটাই অবৈধ এটা ঘোষণা করতে পারে। অর্থাৎ আমি বলবো বিএনপি 20 দলীয় জোট
36 মেনে চলুক আর সরকার 37 মেনে চলুক, তাইলে কিন্তু আমাদের রাজনৈতিক সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। রেজন ভাই, আমি কোন জায়গায় প্রশ্নে না আপনি এই সিটি কর্পোরেশন নির্বাচন এটা ধরেই বলতে পারেন। একটা জিনিস শোনা যাচ্ছে যে নাগরিক ঐক্যের আহ্বায়ক এখন গ্রেফতার অবস্থায় আছেন মাহমুদুর রহমান মান্না, তিনিও নাকি প্রার্থী হচ্ছেন, যেটা শোনা যাচ্ছে। আগেই ঘোষণা করেছিলেন যে বিনা চ্যালেঞ্জে যেতে দেবেন না। ধরেন নাগরিক ঐক্যের মান্না সাহেবের প্রার্থী হওয়া আর 20 দলীয় জোটের কেউ প্রার্থী হওয়া, উনিও কিন্তু একটা রাজনৈতিক মোর্চা বা রাজনৈতিক সংগঠনের নেতা হিসেবে প্রার্থী হচ্ছেন। প্রাইম মিনিস্টার নিজে তার উত্তরে এবং দক্ষিণে কে প্রার্থী হবে সেটা ঘোষণা করে দিয়েছেন। এক জায়গায় হবে খোকন, আরেক জায়গায় হবেন আনিসুল হক, এটা ঘোষণা করে দিয়েছেন। তো সুতরাং পলিটিক্সের বাইরে কিন্তু না। আপনি এরশাদের জাতীয় পার্টি ঘোষণা করছে যে তাদের কে ক্যান্ডিডেট হবে, অর্থাৎ এর বাইরে নয়। কিন্তু আপনি কাকে বাইরে রাখছেন, যে বৃহত্তম যে রাজনৈতিক দল বা মোর্চা তাদের কিন্তু আপনি বাইরে রাখছেন, তাদের ভেতরে আসতে দিচ্ছেন না। তাহলে কি এই নির্বাচন, যেমন 14 সালে 5 জানুয়ারির যে নির্বাচন হয়েছে আমরা আর মামুরা, সেরকম একটা নির্বাচনের দিকে আপনি যাচ্ছেন কিনা? যে এরশাদ আপনি আর যদি নাগরিকের যে অবস্থা মাহমুদুর রহমান, আমি কিন্তু সেজন্য বলছি সরকার যদি 37 অনুচ্ছেদটা মেনে চলে, যে সভা সমাবেশ স্বাভাবিক রাজনীতি করার অধিকারটা দিয়ে দেখ, আর 20 দলীয় জোট 36 তাহলে তো এগুলো থাকেই না। সেজন্য আমি বলছি এটা হতে বেশি সময় লাগবে না। আমার মনে হয় ইলেকশন দিলে এটা করতে হবে। তাহলে ওটা তো খেদাবে আছে। আমার কথা হলো যে সব জায়গায় এটা এইভাবে হচ্ছে, কিন্তু আপনি তাদেরকে ঠেলে রাখছেন, যেটা পাটোয়ারি সাহেবের আগে শুরুতে বলছিলেন যে যতদিন পর্যন্ত আমি নিশ্চিত না হব যে আমি বিজয়ী হচ্ছি ততদিন পর্যন্ত ইলেকশন হবে না। এগুলো ধুনপুন, মানে বলা হচ্ছে যে হ্যাঁ ইলেকশন কালকে করে দিচ্ছি, কি যাতে ইলেকশনের একটা জোয়ার তৈরি হয়, মাইনাস হাফ অফ দি পপুলেশন অফ দি নেশন, অর্ধেক জনসাধারণকে বাদ দিয়ে, ইভেন এই সিটির অর্ধেক লোককে বাদ দিয়ে বা তারও বেশি বা 70% লোককে বাদ দিয়ে আমি আমার বিজয় নিশ্চিত করার জন্য নির্বাচন দেব আর সব মানুষ লাফাতে থাকবে। এতটা বোধ হয় আমাদের দেশে একটা প্রবাদ আছে, এত ভাত গুড় দিয়ে মাখতে হয় না। আচ্ছা পাটোয়ারি ভাই, যখন তফসিল ঘোষণা হয়ে যাবে তখন যদি বিরোধী দল অংশ নিতে চায় বা বিএনপির নেতৃত্বাধীন জোট, তাহলে তাদেরকে কে বাধা দেবে? আপনি বলেছিলেন যে যদি বিএনপি নির্বাচনে অংশ নেয় তাহলে এই নির্বাচন হবে না। আপনি যে জিনিসটা আপনারা এটা ক্লিয়ার, এত মানে সহজ জিনিসটা আপনারা সহজভাবে বুঝছেন না। আমি বুঝেছি এই ইলেকশনটা দেরি হওয়ার কারণটা কি? হ্যাঁ, দেরি হওয়ার কারণ আপনি যেটা ব্যাখ্যা করেছেন, বিএনপির প্রশাসক থাকাকালীনও মেয়র সাদেক হোসেন খোকাও ছিলেন, কারণ মনে করছেন যে সাদেক হোসেন আছে তাহলে এটা তাদের ব্লেম আসবে না, তাদের জনপ্রিয়তা কমে গেছে, এটা প্রমাণিত হবে না, তার জন্য ছাড় দেওয়া হয়েছে। সাদেক হোসেন খোকাকেও দেওয়া হয়েছে, ইলেকশন দেওয়া হয়নি। তারপরে বলা হলো যে এখানে সার্ভিস দেওয়ার জন্য 2টা ভাগ করা হলো, কারণ এটা হলো একটা, যেমন আপনি দেখবেন যাত্রা যখন টিকিট করে ছোটবেলা আমরা দেখছি যাত্রা, তখন যখন লোক হইচই করে তখন দেখা যায় তবলা আনি রাখা হয়, কিন্তু যাত্রা আরম্ভ হয় না। তারপর যখন লোকে হইচই করে তখন হারমোনিয়াম নিয়ে আসা হয়, যে এই বোধহয় এখনই আরম্ভ হচ্ছে। তো এগুলো হলো জাস্ট লোককে ডাইভার্ট করার জন্য। বাস্তবতা হলো যেটা সত্য কথা মেনে নিতে হবে আমাদেরকে, কারণ এখানে যখন পর্যন্ত সরকার মনে করবে যে এইখানে আপনার ঢাকার প্রশাসক তারা নিজেরা হইতে পারবে তখন দিবে না। আজকে মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে এত কিছু কেন? কারণ হলো তার পপুলারিটি তার শত্রু হয়ে দাঁড়াইছে। আপনি দেখেন যে মাহমুদুর রহমান মান্না সে একটা প্রাইভেট কোন সরকারি চাকরি করে না, চাকরির নিয়ম তাকে মানতে বাধ্য, তার কোনো অব্লিগেশন নাই, কিন্তু তার বিরুদ্ধে সার্চ কি সে উস্কানি দিছে। কাকে উস্কানি দিছে? বিদেশে একটা উস্কানি দিছে। আমাদের কোনো কন্টিনজেন্ট কি বাইরে আছে? আমাদের কোনো ডিপ কি আর্মি কি বাইরে কোনো আছে? আমাদের কোনো ক্যান্টনমেন্ট কি বাইরে আছে? বাংলাদেশের বাইরে আছে? আচ্ছা, উস্কানি যদি দিয়ে থাকে তাহলে সার্ভিস কন্ডাক্ট রুল অনুসারে, এআরআই অনুসারে, আর্মি রুলস অ্যান্ড ইনস্ট্রাকশন অনুসারে যে লোকটা সরকারের ডিসিপ্লিন সোলজার, সে কেন একটা পলিটিশিয়ানের সাথে কথা বললো? সে তার সাথে কথা বলে, তাহলে সেই লোকটা কই? আচ্ছা, এই প্রসঙ্গটা একটা অভিযোগ আছে, প্রসঙ্গ ছেড়ে যাচ্ছে, তাহলে আপনি আছেন, মেয়েটা কোথায়? মেয়েটার বক্তব্য তো নিতে হবে। তাহলে যে লোকটা ডিসিপ্লিন মানা সোলজার, যাকে সে উদ্বুদ্ধ করছে, আমরা যদি উচ্ছেদ নির্মূল এগুলো আমরা পক্ষপাতিত্ব না, কিন্তু ঘটনা হলো যে মান্না কাকে উদ্বুদ্ধ করছে, সেই আর্মি অফিসারটা কোথায়? পাটোয়ারি ভাই, আমরা শুনছি যে মান্না ভাই প্রার্থী হতে যাচ্ছেন এই নির্বাচনে। হ্যাঁ, নির্বাচনের কথা বলছে যে এই মান্নার বিরুদ্ধে এত অভিযোগ কেন? যেহেতু সে পপুলার হয়ে গেছে এবং মান্না বিলংস টু আওয়ামী লীগ। আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়নি, যদিও সে তার অতৃপ্তি না পাওয়া অনেক কিছু নিয়ে সে এখানে আসছে, কিন্তু সেখানে আসার পরে এখন তার বিরুদ্ধে এত অভিযোগ কেন? অভিযোগ হলে সেখানে ওই তার সাথে যাকে উদ্বুদ্ধ করছে সে তো আসা উচিত।
সেই লোকটা কোথায়? আচ্ছা আমি এক সেকেন্ড একটু যোগ করি। এক জিনিসটা এত সরলীকরণ, মান্না একেবারে জনপ্রিয়তা, আমি জানি না কোন জনপ্রিয়তা আপনি যাচাই করছেন কোথায়, একেবারে জনপ্রিয়তার কারণেই মান্না, যাক মাহমুদুর রহমান মান্না আমাদের খুব মানে ঘনিষ্ঠ লোক, কিন্তু যে জিনিসগুলোর বাস্তবতা সেগুলো হচ্ছে তার সংলাপ, এগুলো ইউটিউবে সবার কাছে আছে। আপনি যেখানে লাশ ফেলে দেওয়া, চক্রান্ত ষড়যন্ত্র করা, তার মিটিংগুলোর সাথে একদিকে আপনি বলতেছেন যে একবারে নিরপেক্ষ অবস্থান, দুই দলের প্ল্যাটফর্মে আলোচনা হওয়া উচিত, কিন্তু আপনি ভিতরে ভিতরে আরেক দলের সাথে লোক এনে মিটিং করবেন, এগুলো তো বরং চক্রান্ত ষড়যন্ত্র বরং সেই করছে। রাজনৈতিক কৌশলে একটা পার্টি আরেকটা পার্টির সাথে জোট করতে পারে, আলোচনা করতে পারে, সেই আলোচনাগুলোর মধ্যে কি কি আছে আওয়ামী লীগ 14 দলের সাথে আলোচনা করতেছে না। বাস্তবতা হচ্ছে এই আপনি যা বলছেন মান্নার জনপ্রিয়তা এইগুলো মনে হয় মান্না যে আর্মি অফিসারকে উদ্বুদ্ধ করেছে, আর্মি অফিসারকে কেন কাস্টডিতে মানে কাস্টডিতে আনা হয় নাই, আপনি কে বলছে সেটা ক্লিয়ার হবে। আপনি অবশ্যই যাদের দায়িত্ব তারা সেই কাজটাই করতেছে এখন তো জনগণের কাছে ক্লিয়ার করা দরকার। জনগণ পক্ষ নিচ্ছে না, বলছে যে এটা স্বচ্ছভাবে এটা পরিষ্কার করা দরকার। মান্না কাকে জনগণের কাছে একেবারে ক্লিয়ার, কারণ মান্না এবং এক জনৈক ব্যক্তির টেলিফোন সংলাপ আর কিনা বলে সাদেক হোসেনের সাথে টেলিফোন সংলাপ প্রত্যেক মানুষের কাছে আছে, মানুষের কাছে এটা ক্লিয়ার। না, ওটা ঠিক আছে, ওটা কোনো কনফিউশন নাই, আমাদের কারো থাকতে পারে। প্রত্যাশা ছোট্ট করে রেজন ভাই, প্রত্যাশা আমার কাছে সময় নেই। প্রত্যাশা একটাই, প্রত্যাশা হলো যে এই অচল অবস্থা থেকে আমাদের বেরোতে হবে। জাতির বৃহত্তর স্বার্থে সরকারকেও যেমন উপলব্ধি করতে হবে যে এদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া, গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ছাড়া এদেশের অগ্রগতি, উন্নয়ন, ভবিষ্যৎ কোনো কিছুই সুনিশ্চিত করা সম্ভব নয়, এবং সে পদক্ষেপ গ্রহণ করলেই বিরোধী দলকেও একই পথে অগ্রসর হতে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, জনাব একেএম পাটোয়ারি, জনাব ডক্টর রেজন সিদ্দিকী। আপনারা তিনজনই আমাদের অনুষ্ঠানে খুব চমৎকারভাবে তিন দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করলেন সমসাময়িক ঘটনা। দর্শক, আমাদের হাতে সময় থাকলে আমরা আরও কথা বলতাম। আজকে এ পর্যন্তই শেষ করতেই হবে। আগামী বুধবার আবারও দেখা হবে, আর আমাদের এই অনুষ্ঠান পুনঃপ্রচারিত হয় বৃহস্পতিবার সকাল 10টা 50 মিনিটে। আশা করি দেখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অনেক ভালো থাকুন। শুভরাত্রি।